আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এসএসসি ফিজিক্সের বল এবং কাজ ক্ষমতা ও শক্তি এই দুইটা অধ্যায়ের সমন্বয়ে গঠিত একটা সিকিউ, অর্থাৎ রাজশাহী বোর্ড 2025-এ আসা এই সিকিউটি সলভ করব। দেখা যায় যে এই সিকিউটি নিয়ে অনেকেরই সমস্যা থাকে। আজকে আমরা এই সিকিউটি খুব সহজে বুঝতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, এবং এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, রাজশাহী বোর্ড 2025-এ এই সিকিউরিটি কি বলছে খেয়াল করো। এখানে বলছে যে 2 কিলোওয়াট এর একটি তড়িৎ মোটরের কর্মদক্ষতা 60% এবং মোটরটি দ্বারা টি সময়ে কোনো কাজ করতে শক্তির অপচয় হয় 39,200 জুল। তার মানে শক্তির অপচয়ের ভ্যালুটা দেওয়া আছে। ঠিক আছে, তারপর দৃশ্য পর 2-এ একটা কোণ দেওয়া আছে 15 ডিগ্রি এবং বলে দিছে এই যে এসি তলটা, এই এসি তলের ঘর্ষণ সহগের মান হচ্ছে কত, 0.25। তারপর আমাদের গতে কি বলছে দেখো, গতে বলছে যে দৃশ্যপট 1 এর আলোকে টি এর মান নির্ণয় করো। তাহলে দৃশ্যপট 1টা কি, একটা বলছে 2 কিলোওয়াটের একটি তড়িৎ মোটরের কর্মদক্ষতা 60%। তার মানে 2 কিলোওয়াট একটি তড়িৎ মোটরের কর্মদক্ষতা যেহেতু 60% বলছে, তার মানে এই মোটরের প্রদত্ত ক্ষমতা, মোটরের পি ইন প্রদত্ত ক্ষমতা হচ্ছে কত, 2 কিলোওয়াট। এই 2 কিলোওয়াট মানে কি 2000 ওয়াট, তাই না? 1 কিলো মানে হচ্ছে 1000, তাহলে 2 কিলোওয়াট বলতে কি 2000 ওয়াট। বুঝতে পারছি? তাহলে আমরা যেহেতু এসআই এককে নিয়ে করতে হবে, তাহলে আমরা ওয়াটে নিব 2000 ওয়াট, এখানে 1000 দিয়ে গুণ করছি। ঠিক আছে, তারপর মোটরের কর্মদক্ষতা ইটার মান দেওয়া আছে, ইটার মান 60% দেওয়া আছে। 60% মানে কি 0.6 বলা যেতে পারে। ঠিক আছে, 60% বা 0.6 অংশ। এখন গতে বলছে দৃশ্যপট 1 এর আলোকে টি এর মান নির্ণয় করো, অর্থাৎ এই যে কতটুকু সময় মোটরটি কাজ করছে ওই সময়টা কি আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, অঙ্কটা করি তাইলে খুব সহজে বুঝতে পারবা। দেখো আমাদের পি ইন দেওয়া আছে, ইটা দেওয়া আছে, তাহলে আমরা খুব সহজে পি আউট বের করতে পারবো। ঠিক আছে, পি ইন মানে কি প্রদত্ত ক্ষমতা, একটা মোটরের ভিতরে বা যে ক্ষমতাটা দেওয়া হয়েছে ওইটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, আর দেওয়ার পর শক্তি অপচয় হওয়ার পর যে ক্ষমতাটা পাইছি এটা কি লভ্য কার্যকর ক্ষমতা। বুঝতে পারছি? তাহলে আমরা পি আউট অর্থাৎ কার্যকর ক্ষমতা বের করব। তা আমরা তো সূত্র জানি কি, ইটা ইজ ইকুয়াল টু কি পি আউট ডিভাইড বাই পি ইন। ঠিক আছে, অর্থাৎ প্রদত্ত শক্তি ডিভাইড বাই লভ্য কার্যকর শক্তি বা ক্ষমতা। তাহলে এখানে আমরা ইটার মান কত পেয়েছি 60%। ঠিক আছে, 60% যেহেতু আমি এখানে 0.6 দেব, তাই এই জন্য দেখো যেহেতু এখানে 0.6 দেব, তাহলে এখানে আর কি 100 দ্বারা এটাকে আর ভাগ করতে হবে না। বুঝাইতে পারছি? এখানে যদি আমি 60% দিতাম, তবে এই পার্সেন্ট থেকে আমি অংশে নিয়ে অঙ্ক করতে হতো। অংশে নিয়ে অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই আমি 100 দিয়ে ভাগ দিতাম, তাহলে আমি এখানে কি 100 দিয়ে ভাগ করে নিছি। ঠিক আছে, 60কে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে কি 0.6 পাওয়া যায়, তাহলে আমি এখানে কি 0.6 বসাবো। ঠিক আছে, 60% যে কথা 0.6 অংশ একই কথা। তাহলে আমরা জানি কি নর্মালি অংশের ক্ষেত্রে সম্পূর্ণ অংশকে 1 ধরা হয়, তাহলে এখানে 60% যে কথা 0.6 অংশ একই কথা। তাহলে 0.6 ইজ ইকুয়াল টু কি লিখবো, যে পি ইন ডিভাইড বাই পি আউট। আমরা বের করবো কি, বের করবো কিন্তু পি আউট কত, পি আউট কত। ঠিক আছে, চলো বের করি। তো পি ইন তো দেওয়াই আছে, তো পি আউট কি হবে, তো পি আউট আর আর গুণ যদি করি তাহলে পি আউট ইজ ইকুয়াল টু কি হবে, পি ইন ইন্টু 0.6। ঠিক আছে, পি ইন এর মানটা কত, পি ইন এর মান হচ্ছে 2000, তাহলে 2000 দাও। তাহলে এটা ক্যালকুলেশন করি তাইলে তো পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে 2000 ইন্টু 0.6 1200। এখানে ভ্যালুটা আসতেছে কত ভাইয়া, 1200। তার মানে আমি যে কার্যকর ক্ষমতাটা পাইছি এটা কত ওয়াট, 1200 ওয়াট। ডিসি কত ওয়াট, 2000 ওয়াট। তাহলে আমাদের অপচয় হয়েছে না, কত ক্ষমতা আমাদের অপচয় হয়েছে। তো অপচয়কৃত ক্ষমতা বের করব। তো অপচয়কৃত ক্ষমতা তো অপচয়কৃত ক্ষমতা কিভাবে বের করবো, 2000 থেকে 1200, এটা কার্যকর ক্ষমতা দিছি কত 2000 ক্ষমতা, তাহলে অপচয় হয়েছে কত 2000 বিয়োগ 1200, তার মানে কত 800।
800 ওয়াট কি হয়েছে আমাদের অপচয় হয়েছে। তাহলে অপচয়কৃত ক্ষমতা কত পাইছি 800 ওয়াট। খেয়াল করছো? দেখো এই 800 ওয়াট হচ্ছে কি অপচয়কৃত ক্ষমতা, এবং বলে দিছে অপচয়কৃত শক্তির মান কত 39,200। ঠিক আছে, এখন তোমরা বুঝতে পারতেছো কিভাবে করব। এখন কিন্তু সহজ হয়ে যাবে। এখন খেয়াল করো, অপচয়কৃত ক্ষমতা দেওয়া আছে, তো আমরা তো জানি লিখতে, আমরা তো পাওয়ার পি ডাব্লিউ বাই টি। ঠিক আছে, পি ইজ ইকুয়াল টু কি জানি, ডাব্লিউ বাই টি জানি, তাই না? এখানে পাওয়ার আর হচ্ছে কাজ বা শক্তি, আর টি হচ্ছে সময়। এখন খেয়াল করো, আমি যদি এখানে কার্যকর ক্ষমতা দেই তাহলে এখানে হবে কার্যকর শক্তি, আর কার্যকর শক্তির জন্য যতটুকু সময় লাগছে। মনে রাখবা, একটা যন্ত্র যতটুকু সময় কার্যকর শক্তি দেয় ঠিক ততটুকু সময় কিন্তু শক্তির অপচয় ঘটে। বুঝতে পারছি? তাহলে কার্যকর শক্তি যতক্ষণ অ্যাপ্লাই হয় শক্তির অপচয় ততক্ষণই হয়। তার মানে দুইটা ক্ষেত্রে টিটা কি থাকে, সেম থাকে। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমি অপচয়কৃত ক্ষমতা দেই তাহলে এখানে কি দিতে হবে, এখানে দিব অপচয়কৃত শক্তি। তখন আমি কি পাবো, অপচয়কৃত শক্তি কতটুকু সময় লাগছে সেটা পেয়ে যাব, এবং অপচয়কৃত শক্তি এবং কার্যকর করার ক্ষেত্রে শক্তিটা সময়টা কি সেম, যেহেতু একই সময় তারা কি কাজ করছে, একই সময়ে শক্তির অপচয় হয়েছে, একই সময়ে আবার কি কার্যকর ক্ষমতা আমরা পেয়ে গেছি। বুঝতে পারছি? তাহলে আমরা নর্মালি এখানে কি করব, পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তাহলে এখানে অপচয়কৃত আমি লিখতে পারি কি, বাংলাতে লিখি একটু বোঝার জন্য, যে অপচয়কৃত ক্ষমতা, অপচয়কৃত ক্ষমতা সমান সমান কি লিখবো, অপচয়কৃত শক্তি, অপচয়কৃত শক্তি ডিভাইড বাই সময়। দেখো শক্তির অপচয় হইতে যত সময় লাগছে শক্তির কাজে লাগাইতে ঠিক তত সময় লাগছে। ঠিক আছে, দুই ক্ষেত্রে সময়টা কি সেম। তাইলে আমরা এই সূত্র দিয়ে কি সময়টা বের করতে পারবো। বুঝতে পারছি? তাহলে আমরা খুব সহজে কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে পি ইজ ইকুয়াল টু কি পাইলাম, ডাব্লিউ বাই টি। তাহলে আমরা তো বের করতেছি টিটা, তো টি ইজ ইকুয়াল টু কি হবো, ডাব্লিউ বাই পি। বুঝতে পারছি? তাহলে এইখানে খেয়াল করো, এই যে ডাব্লিউটা, এই ডাব্লিউটা কি অপচয়কৃত শক্তি। কত দেওয়া আছে ভাইয়া, 39,200। তাহলে ভ্যালুটা বসাই দিই, 39,200। তারপর ক্ষমতা কত, অপচয়কৃত ক্ষমতা কত, দেখো এখানে বের করছি না কত, 800 ওয়াট। তাহলে এখানে কত হবে, 800 হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আনসারটা পেয়ে যাব। ঠিক আছে, এখানে যদি ক্যালকুলেশন করি 39200 ভাগ 800, 49। আনসার কত পাইলাম ভাইয়া, 49 সেকেন্ড। তাহলে এইটাই কি সময়, তার মানে 49 সেকেন্ড সময় এই যন্ত্রটা কাজ করছে, এবং এত সেকেন্ডের ভিতরে শক্তির অপচয় হয়েছে এত জুল, এবং এত সেকেন্ডের ভিতরে শক্তি ক্ষমতার অপচয় হয়েছে কি 800 ওয়াট। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে ভাইয়া, এই গটা আশা করি বুঝতে পারছো। তারপর দেখো ঘোড়া, তাইলে আমরা এটা মুছি। এবার দেখো এইটা একটু অনেকেরই এটা নিয়ে অনেক সমস্যা হয়, এটা একটু ভালো করে বুঝো। দেখো দৃশ্যপট 2 এর এসি তলে কোনো বস্তু রাখলে তা স্থির থাকবে নাকি গড়িয়ে পড়বে। বুঝতে পারছো? এখন আমাদেরকে দেখতে হবে যে এসি তলের এই যে ঘর্ষণ সহগের মান মিনিমাম সর্বনিম্ন কত হইলে সেটা স্থির থাকবে, ওই ভ্যালুটার সাথে এই এসি তলের সহগের ঘর্ষণ সহগের মানটা তুলনা করব। তখনই আমরা বুঝতে পারবো এখানে কোনো একটা বস্তু রাখলে কি সেটা গড়িয়ে পড়বে কি পড়বে না। ঠিক আছে, আগে কনসেপ্টটা বুঝো। দেখো এটা হচ্ছে একটা আনত তল। ঠিক আছে, এটা একটা আনত তল। এই আনত তলে কোন একটা যদি বস্তু রাখা হয়, এই আনত তলে যদি এম ভরের কোন একটা বস্তু রাখি, মনে করে এইটা রাখলাম, এটা হচ্ছে কি এম ভরের একটা বস্তু। এখন খেয়াল করো তো, এই যে এম ভরের বস্তুটার ওজন কি খাড়া নিচের দিকে কাজ করে, আমরা জানি কি ওজন বল খাড়া নিচের দিকে কাজ করে। তাহলে এখানে এটার ওজন বল খাড়া নিচের দিকে, এমজি খাড়া নিচের দিকে কাজ করতেছে। ঠিক আছে, এখন খেয়াল করো, আমরা তো জানি এই যে
কোন একটা বস্তুর প্রতিক্রিয়া কি তার তলের সাথে লম্ব বরাবর কাজ করে। এই যে দেখো এটা তল, তো তলের সাথে লম্ব দিক হচ্ছে এইটা, তো তলের সাথে লম্ব বরাবর কি প্রতিক্রিয়া বল কাজ করে। বুঝতে পারছি? ক্লিয়ার? এই যে প্রতিক্রিয়া বলটা আমরা মূলত ওজন যেটা অনুভব করি সেটা মূলত কি প্রতিক্রিয়া বল না? সেটা কিন্তু প্রতিক্রিয়া বল। আমরা যে ওজনটা অনুভব করি সেটা কি? আমরা যে মাটিকে বল প্রয়োগ করি সেটার প্রতিক্রিয়া বলটাই কি ওজন। বুঝতে পারছি? প্রতিক্রিয়া বল যদি আমরা না অনুভব করি তাহলে আমরা ওজনহীন অনুভব করি। ঠিক একইভাবে এখানে এই বস্তুটা যে এই বস্তুর ওজন তো খাড়া নিচের দিকে কাজ করতেছে এবং প্রতিক্রিয়াটা মনে রাখবো প্রতিক্রিয়া সবসময় তলের সাথে লম্ব বরাবর হয়, তলের সাথে লম্ব দিকে হয়। তাহলে এই লম্ব বরাবর যে আরটা, এই আরটা কাজ করতেছে প্রতিক্রিয়া বল। তো প্রতিক্রিয়া বলে একটা ক্রিয়া বল থাকতে হবে না? আমরা তো জানি প্রতিক্রিয়া বল এবং ক্রিয়া বল একে অপরের বিপরীত দিকে এবং সমমানের কাজ করে থাকে। ঠিক আছে, এখন এই প্রতিক্রিয়া বলের বিপরীত দিকে এইটা না, এই প্রতিক্রিয়া বলের বিপরীত দিক দিয়ে এইটা। বুঝতে পারছি? এই প্রতিক্রিয়া বলের বিপরীত দিক হচ্ছে এইটা। তাহলে এই যে দেখো এই রেখাটা কিন্তু আমি এই তলের সাথে লম্ব আঁকছি, এই যে রেখাটার সাথে এটা কি করছি লম্ব আঁকছি, তার মানে এই ডিগ্রিটা কত কোণ 90 ডিগ্রি এবং এইটাও কত কোণ, এই কোণটাও কি, এই যে কোণটাও কি 90 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু একটা সরল রেখা তো এটা 90 ডিগ্রি হলে এটাও কি হবে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এই দুইটা কি 90 ডিগ্রি। বুঝতে পারছি? এবং এখানে দেখো এই তলে কোণ কত দেওয়া আছে 15 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, এই কোণটা কত দেওয়া আছে 15 দেওয়া আছে। বুঝছি? আচ্ছা এখন আমি থিটা দিই, এটারে পরে 15 চিন্তা করতেছি, এখন আমি থিটা দিয়া বিষয়টাকে বুঝাই। এখন খেয়াল করো এই এমজি বলের দুইটা উপাংশ, এটাকে যদি দেখো এইটা এবং এইটার মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে আমরা এক্স অক্ষ এটার ওয়াই অক্ষ ধরতেই পারি, এক্স এবং ওয়াই অক্ষ এটা আমরা ধরতেই পারি। ক্লিয়ার? এখন খেয়াল করো এইটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয় তবে এই কোণটাও কি হবে থিটাই হবে। এই যে লম্ব আর এটার মধ্যবর্তী কোণটা কি হবে থিটা হবে। কিভাবে দেখো, এটা কি সমকোণী ত্রিভুজ না? তাহলে এইটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এইটা থিটা। তো যেহেতু সমকোণী ত্রিভুজ এটা 90 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণের সমষ্টি কত 90 ডিগ্রি। তার মানে এটার থিটা হইলে এটা কি হবো, এই কোণটা হবে কি 90 মাইনাস থিটা, এই কোণটা হবে 90 মাইনাস থিটা। বুঝতে পারছি? আবার আমরা দেখলাম যে এই পুরাটা কোণ কত 90 ডিগ্রি, এই পুরাটা কোণ যদি হয় 90 ডিগ্রি, মনে করো এইটা একটা 90 ডিগ্রি কোণ। এখন আমি দেখো এই কোণটা আঁকলাম যে এই কোণটা কত 90 মাইনাস থিটা বললাম, এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এটা কত হবে থিটা হবে। বুঝতে পারছি? যেহেতু পুরোটা 90, তো এইটা থিটা হলে না এটা 90 মাইনাস থিটা হইতো, তার মানে এটা 90 মাইনাস থিটা মানে কি, এটা যদি 90 মাইনাস থিটা হয় তার মানে তার পাশের কোণটা কি হবে থিটা ডিগ্রি হবে। বুঝতে পারছি? ক্লিয়ার হইছে? তো এটা কি থিটা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তারপর এখানে খেয়াল করো, এখন এটা থিটা হলে এটাও থিটা। এই যে ডাব্লিউ বল এমজি বলটা, এই এমজি বলের একটা উপাংশ এই বরাবর কাজ করবে। ঠিক আছে, এই এমজি বলের একটা উপাংশ এই বরাবর কাজ করবে এই আর বলের বিপরীতে। এই উপাংশটা কত মনে রাখবা, উপাংশের ক্ষেত্রে যা যেই তলের সাথে থিটা ওই বরাবর বলের cos থিটা পরিমাণ কি উপাংশ থাকে, ওই বরাবর বলের cos থিটা পরিমাণ উপাংশ থাকে এমজি cos থিটা। এবং এই বলের একটা উপাংশ এই বরাবর কি এমজি cos থিটা, এবং তার লম্ব বরাবর কোনটা এই দিকটা, তার লম্ব বরাবর হচ্ছে কি এই যে তল বরাবর দিকটা, এই তল বরাবর দিকে এই এমজি বলের উপাংশ কত হবে এমজি sin থিটা। এই বরাবর কি হবে এমজি sin থিটা পরিমাণ উপাংশ হবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে প্রতিক্রিয়া বল, এখানে প্রতিক্রিয়া বল আর ইকুয়াল কি পাবো এমজি cos থিটা, প্রতিক্রিয়া বল আর ইকুয়াল কি পাবো এমজি cos থিটা। কারণ প্রতিক্রিয়া বলের বিপরীতে কোন বলটা কাজ করতেছে এমজি cos থিটা, এই বলে এই উপাংশটা কাজ করতেছে, তাহলে এখানে কি হবে এমজি cos থিটা পরিমাণ কাজ করতেছে। বুঝতে পারছি? ক্লিয়ার হইছে? তোমরা কি উপাংশ বুঝো? মানে একটু হিন্টস দেই। দেখো এই মনে করি এটা একটা বল এফ, তো এফ বলে এক্স অক্ষ বরাবর উপাংশ, এখানে যদি থিটা হয় তো এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে, মনে করি এখানে একটা লম্ব টানলাম, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এক্স। তাহলে আমরা জানি কি cos থিটা ইজ ইকুয়াল টু কি cos থিটা ইজ ইকুয়াল টু কি ভূমি বা অতিভুজ। তাহলে দেখো তো এটা কি ভূমি না, এই থিটার সাপেক্ষে ভূমি কি এক্স, ভূমি বা অতিভুজ কোনটা এফ। তাহলে আলটিমেটলি এক্স কি হবে, আলটিমেটলি এক্স কি হইতেছে
x ইকুয়াল টু কি f cos থিটা, বুঝতে পারছি? তাহলে এই x অক্ষ বরাবর এই বলের উপাংশ কত f cos থিটা। ঠিক কাহিনী এটা এখানে করছে, যার সাথে থিটা সেই বরাবর বলের cos থিটা। তাহলে এই থিটা যেহেতু এই তলে বরাবর, তাহলে এই বরাবর কি mg cos থিটা উপাংশ, আর এই বরাবর তার লম্ব দিকে মানে y অক্ষ বরাবর, এই y অক্ষ বরাবর কি হইতেছে mg sin থিটা পরিমাণ কাজ করবে। তুমি এখানে সমকোণী ত্রিভুজ দিয়ে আঁকো, তাহলে কি পাইবা mg sin থিটাই পাবা, বুঝতে পারছি? মানে f sin থিটা পাইবা। ক্লিয়ার হইছে? এখানে কি দিবা f sin থিটা। উপাংশটা আশা করি বুঝছো, উপাংশটা বুঝলে এটাও ক্লিয়ার হইছে। এই বরাবর এত উপাংশ এবং তল বরাবর এত উপাংশ কাজ করতেছে, এবং যেহেতু এটা প্রতিক্রিয়া বলের বিপরীতে, তার মানে প্রতিক্রিয়া বলের মান হবে mg cos থিটার সমান, বুঝতে পারছি? এখন খেয়াল করো, এই বস্তুটা যদি নিচে গড়িয়ে পড়ে তো কোন বলের প্রভাবে পড়বে? মাস্ট এই বরাবর যে বলের উপাংশটা কাজ করতেছে mg sin থিটার কারণেই পড়বে যদি গড়িয়ে পড়ে, বুঝতে পারছি? ঠিক আছে। আবার এই তলে একটা ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বলটা অবশ্যই গতির বিপরীতে কাজ করতেছে এই দিকে, ঠিক আছে। এখন এই ঘর্ষণ বলটা, এই ঘর্ষণ ফ্রিকশন ফোর্সটা যদি এই mg sin থিটার চাইতে বড় হয়, তাহলে নিশ্চয়ই বস্তুটা কি গড়িয়ে পড়বে না। আর যদি এই mg sin থিটা দেয় এই ফ্রিকশন ফোর্সের চাইতে বড় হয়, তাহলে বস্তুটা গড়িয়ে পড়বে, ঠিক আছে। আরেকটা বিষয়, যদি mg sin থিটা আর এই ফ্রিকশন ফোর্সটা সমান হয়, তবুও কি করবে না, বস্তুটি গড়িয়ে পড়বে না। মানে বস্তুটা স্থির থাকার, এই তলের ভিতরে স্থির থাকার মিনিমাম রিকোয়ারমেন্ট, মিনিমাম শর্ত হচ্ছে কি mg sin থিটা এবং f এই দুইটা কি হতে হবে, সমান হতে হবে। mg sin থিটা সমান সমান f হলে এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট এই বস্তুটা এই তলের উপর কি স্থির থাকার, ঠিক আছে। তাহলে এই মিনিমাম রিকোয়ারমেন্টটা নিয়ে আমরা কাজ করব, বুঝতে পারছি? এখানে এটা বুঝতে পারছি যে mg sin থিটা এবং f যদি সমান হয়, তাহলে কি এই বস্তুটা এখানে স্থির থাকবে, বুঝতে পারছি? ক্লিয়ার হইছে? এই শর্তটা নিয়ে কাজ করব, চলো এই শর্তটা নিয়ে কাজ করি। আশা করি এই অংশটুকুলো বুঝতে পারছো। দেখো এখানে বস্তুটি এসি তলে স্থির থাকার শর্ত অনুসারে, শর্ত অনুসারে আমরা এখানে কি লিখতে পারবো, যে এখানে mg sin থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, যে ফ্রিকশন ফোর্সটা যদি সমান হয়, তাহলে এটা কি এসি তলে স্থির থাকা শর্ত, মিনিমাম শর্ত, এটা হচ্ছে ন্যূনতম শর্ত, ঠিক আছে। তাহলে এখান থেকে খেয়াল করো তো, আমরা মনে আছে এফ এর সূত্র কি জানি, মিউ আর জানি না, এফ এর সূত্র কি জানি আমরা, মিউ আর, বুঝতে পারছি? এখন খেয়াল করো, mg sin থিটা রাখলাম, এখন এফটা কত, মিউ আর, মিউ হচ্ছে ঘর্ষণ সহগ, এখন মিউটা তো দিলাম এই মিউ, এখন আরটা কত দেখো, নরমালি সমতল তলে, একটা সমতল তলে, মনে করি এটা একটা সমতল তল, সমতল তলে mg বল কাজ করে খাড়া নিচের দিকে, এবং সমতল তলে ঠিক বিপরীত দিকে কাজ করে প্রতিক্রিয়া বল। এজন্য সমতল তলে প্রতিক্রিয়া বল কি দিতে পারি আমরা, ওজনের সমান মানে mg দিতে পারি। কিন্তু এখানে এটা আনত তল, গড়িয়ে পড়া তল, বক্রতল, এই বক্রতলে প্রতিক্রিয়া বল কি mg দিলে হবে না, প্রতিক্রিয়া বল আমরা কি পেতেছি, প্রতিক্রিয়া বলের মান হচ্ছে r = mg cos থিটা। তাহলে এখানে মিউ আর এর জায়গায় কি দিব, আমরা আর এর জায়গায় দিব কি mg cos থিটা দিব, mg cos থিটা, বুঝতে পারছি? ঠিক আছে। তারপর দেখো এখানে অঙ্কটা সহজ যদি বুঝো, এখানে mg আর এখানে mg কাটা, ঠিক আছে। তারপর দেখো এখানে মিউ cos থিটা আমি এই পাশে লিখতেছি, মিউ cos থিটা = sin থিটা, এই অংশটা ওই পাশে লিখলাম। এখন খেয়াল করো, এখন মিউ = কি হবে, sin থিটা বাই cos থিটা, আর sin থিটা বাই cos থিটা কি লিখতে পারি, tan থিটা, ঠিক আছে। এই থিটার মানটা বসাই দেই, tan কত ডিগ্রি, 15 ডিগ্রি, তো 15 ডিগ্রি মানটা কত আসতেছে, tan 15 ডিগ্রি মানটা দেখি, tan 15 0.267,
এখানে বেরিতেছে 0.267, এই ভ্যালুটা আমাদের বেরিতেছে। দেখো এই যে অ্যাসিটলের ঘর্ষণ সহগ 0.25 দেওয়া আছে, আমরা আরেকটা ঘর্ষণ সহগ বের করলাম, মনে করো এটা মিউ প্রাইম। এই ঘর্ষণ সহগটা কি প্রকাশ করতেছে? এই ঘর্ষণ আমি কোন শর্ত নিছি দেখো তো, অ্যাসিটলে স্থির থাকার শর্ত অনুসারে এইটা লিখছিলাম। তাহলে এইখান থেকে আমি যে মিউটা পাবো, ওই মিউটা হচ্ছে অ্যাসিটলে স্থির থাকার মিনিমাম ঘর্ষণ সহগের মান যত হতে হয়, ওই ভ্যালুটা হচ্ছে এইটা। এই শর্তটা কিসের? এই শর্তটা হচ্ছে কোন একটা বস্তু এই আনত তলে স্থির থাকার মিনিমাম শর্ত। তাহলে এই মিনিমাম শর্ত অনুসারে যেই মিউটা আমি পাবো, ওইটা হচ্ছে মিনিমাম ভ্যালু। যেই ভ্যালুটা থাকলে এটা কি থাকবে? স্থির থাকবে। এবং এই ভ্যালুটার উপরে যদি মিউর মান হয়, তবে এখানে গিয়ে কি বস্তুটা গড়িয়ে পড়বে। এই ভ্যালু পর্যন্ত, এই 0.267 পর্যন্ত যদি এই 0.267 এর ছোট যে কোনো মিউর মানের জন্য কি এই বস্তুটা স্থির থাকবে। আর সর্বোচ্চ স্থির থাকার মান হচ্ছে কত? 0.267। এটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, যেই মিউর ভ্যালুতে কি এটা ওই স্থানে স্থির থাকবে। এটার চাইতে যদি 0.1 ও বেশি হয়, 0.1 এই এতটুকু ভ্যালু যদি বেশি হয়, তবু বস্তুটা কি গড়িয়ে পড়তে থাকবে। যেহেতু এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, এর নিচে হইলে গড়িয়ে পড়বে না, আর এটার উপরে হলে মিউর মান যদি এটার উপরে হয় তাহলে কি গড়িয়ে পড়বে। তাহলে অ্যাসিটলের সহগের মান দেওয়া আছে কত? অ্যাসিটলের সহগের মান দেওয়া আছে, দেখো অ্যাসিটলের মিউর মান দেওয়া আছে 0.25। ঠিক আছে, তাহলে দেখো অবশ্যই এই মিউ প্রাইমের চাইতে কি ছোট, তার মানে বস্তুটা কি পড়বে না, গড়িয়ে পড়বে না। উত্তর কি? বস্তুটি গড়িয়ে পড়বে না। এই চিত্রটা দিয়া আমি এত কাটাছিড়া করছি বোঝানোর জন্য, তোমরা সুন্দরভাবে দিবা, তারপর এই লেখাটা লিখে দিবা, মান বের করবা, এটা বলে দিবা, তারপর বলবা কি গড়িয়ে পড়বে না। শেষ। ধন্যবাদ সবাইকে।